আজ ৭ সেপ্টেম্বর ২০২৫। আবার ৭১-এর মুক্তির খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আহকামুল্লাহ। রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, সাম্প্রতিক কয়েকদিনের ঘটনায় আমি বলবো সেটা কিছুটা খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুতই আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। আজ রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এই কর্মশালায় তিনি একথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজবাড়ির ঘটনায় আমরা তদন্ত করে দেখছি। ৫ জনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টা স্পষ্ট হবে। কারা এর সঙ্গে জড়িত ছিলেন তা তখনই জানা যাবে। যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে সেই ডিসি ও এসপি কে দায়িত্বে রেখে কি সুষ্ঠু তদন্ত সম্ভব? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কারো অবহেলা বা গাফিলতি ছিল কিনা সেটা তদন্তেই বের হবে। আগে থেকেই কর্মকর্তাদের সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার দুপুরের দিকে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে ২ সদস্যের একটি দল প্রায় ৪ ঘন্টা ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালায়। অভিযানে নথিপত্র জব্দ করা হয়, গাড়ি চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক সূত্র বলছে, জব্দ করা নথি ও গাড়ি চালকদের জিজ্ঞাসাবাদে গাড়ির জ্বালানির বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গাড়ি চালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এই দুর্নীতিতে জড়িত। নারায়ণগঞ্জের গাড়িতে ঢিল ছোড়ায় মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেডিমিক্স সিমেন্ট কারখানার গাড়িতে ঢিল মারায় চালক ও কারখানার কর্মীরা মিলে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। রোববার ভোরে আদমজি এলাকায় ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কংক্রিট কারখানার ভেতরে ওই যুবকের মৃত্যু হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান খান জানান। পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান সাংবাদিকদের বলেন, শনিবার রাত আনুমানিক ৩:৩০টার দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়ি যাচ্ছিল, সেই গাড়িতে ঢিল মারে সাজ্জাদ। পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান সাংবাদিকদের বলেন, শনিবার রাতে আনুমানিক ৩:৩০টার দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে ঢিল মারেন সাজ্জাদ। গাড়ির গ্লাস ভেঙে গেলে ড্রাইভার, হেল্পার ও কারখানার রাতের শিফটের কর্মরত লোকজন তাকে ধরে কারখানার ভেতর নিয়ে যায়। সেখানে সাজ্জাদকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে সিমেন্ট কারখানার লোকজন সাজ্জাদকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে বগুড়া শহরের একটি পেট্রোল পাম্প থেকে এক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধারের খবর জানান বগুড়া সদর থানার ওসি হাসান বাশির। মৃত ২৫ বছর বয়সী ইকবাল হোসেনের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পিপলুবাড়িয়া গ্রামে। তিনি ওই ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ছিলেন। তার মরদেহ বগুড়ার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি হাসান বাশির বলেন, পেট্রোল পাম্পের শনিবার রাতের শিফটের দায়িত্ব পালনকালে ইকবাল হোসেন ও বিক্রয় সহকারী রতন সকালে আরেক কর্মী কাজে গিয়ে অফিস কক্ষের মেঝেতে ইকবালের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আরেকটি সংবাদে জানা যায়, টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী হাকিম মোসাম্মদ আকলিমা বেগম এ আদেশ জারি করেন। রোববার বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ ডেকেছে কাদেরিয়া বাহিনী। একই সময়ে সেখানে ছাত্র সমাজ ব্যানারে সমাবেশের কর্মসূচি রয়েছে। গত ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুক্তিযোদ্ধা সমাবেশ করার আবেদন করেছিল যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙাল। সমাবেশে অতিথির তালিকায় ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও। এদিকে ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে সমাবেশের অনুমতি চেয়ে ৫ সেপ্টেম্বর লিখিত আবেদন করেন রনি মিয়া নামের এক ব্যক্তি। তবে রনি মিয়ার মোবাইল নাম্বার ও পুরো ঠিকানা আবেদনে উল্লেখ করা হয়নি। এখানে স্পষ্টতই বোঝা যায় যে ১ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধাদের সমাবেশের আবেদনের প্রেক্ষিতে তার ৪ দিন পরে ৫ সেপ্টেম্বর যে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে তা মূলত মুক্তিযোদ্ধা সমাবেশের পণ্ড করার একটি প্রক্রিয়া। আইসিটি অগ্রগতি সূচকে মিয়ানমার, শ্রীলঙ্কা, ভুটানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বৈশ্বিক অগ্রগতির সূচকে বাংলাদেশ প্রতিবেশী বিভিন্ন দেশ সহ সমপর্যায়ের অর্থনীতির অনেক দেশের চেয়ে পিছিয়ে গেছে। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স ২০২৫-এ এই তথ্য উঠে এসেছে। গত জুনে প্রকাশিত সূচকটিতে বাংলাদেশ সহ বিশ্বের ১৬৪ দেশের আইসিটি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এবারের সূচকে বৈশ্বিক গড় স্কোর ৭৮, বাংলাদেশের স্কোর ৬৪.৯। এই স্কোর এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গড় স্কোরের চেয়েও কম। সূচকে ১০টি নির্দেশকের মধ্যে ৭টিতেই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের গড়ের স্কোরের চেয়েও পিছিয়ে আছে। সূচকে প্রতিবেশী দেশ সহ সমপর্যায়ের অর্থনীতির দেশগুলোর মধ্যে মিয়ানমারের স্কোর ৬৯.৭, শ্রীলঙ্কার ৭১.৪, মালদ্বীপের ৮১.৭, ভিয়েতনামের ৮৬, ভুটানের ৮৫.৭। এই দেশগুলোর চেয়ে পিছিয়ে বাংলাদেশ। এক্ষেত্রে আরো উল্লেখ থাকে যে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আসন্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন, জাকসুতে বুলিং ও শেমিং এর ভয়ে কম নারী প্রার্থী হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা খুবই কম। জাকসুর ১৩টি উন্মুক্ত পদে প্রার্থী হয়েছেন ৯৫ জন, কিন্তু তাদের মধ্যে নারী মাত্র ১১ জন। ভিপি পদে ১০ জন প্রার্থীর সবাই পুরুষ, অথচ এই বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী। প্রশ্ন উঠছে, নারীরা প্রার্থী হতে ভয় পাচ্ছেন কেন? চারুকলার শিক্ষার্থী মোহনা বাসার বলছেন, সাইবার বুলিং, স্লাট শেমিং আর নানামুখী চরিত্র হরণের ভয়ে অনেক নারী পিছিয়ে যাচ্ছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয় থাকা অনেক নারী শিক্ষার্থী এরই মধ্যে ভোগ করছেন এই হেনস্থা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতেও পরিস্থিতি ভিন্ন নয়। ১৫০টি পদের মধ্যে ৫৯টিতেই কোনো প্রার্থী নেই। একক প্রার্থী রয়েছেন ৬৭টিতে। শিক্ষার্থীরা বলছেন, ছাত্র রাজনীতিতে নারীদের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। গেস্টরুম সংস্কৃতি, ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ নির্যাতন, পারিবারিক চাপ সব মিলিয়ে নারীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলেন, ছাত্রীদের জন্য ৬টি পদ বরাদ্দ থাকলেও বাস্তবে প্রার্থী সংখ্যা আশাব্যঞ্জক নয়। আবার ৭১-এর মুক্তির খবরের আজকের সংবাদ এখানেই শেষ করছি। আগামীকাল আবারও বাংলাদেশ সময় রাত ১০টায় উপস্থিত হব আবার আগামীকালকের খবর নিয়ে। ভালো থাকবেন সবাই।